অনেক অনেক দিন আগের কাহিনী। এক বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে একজন সম্রাট খুবই প্রভাবিত হয়ে পড়তেন। যখনই ওই সম্রাট ঘোড়া নিয়ে নিজের রাজ্যে প্রদক্ষিণ করার জন্য বের হতেন, তখনই তিনি প্রতিদিন ওই সন্ন্যাসীকে দেখতে পেতেন। সন্ন্যাসী একটি বৃক্ষের নিচে নিজের আনন্দে বসে থাকতেন। কখনো তিনি বাঁশি বাজাতেন, আবার কখনো নাচতে শুরু করে দিতেন। কখনো গুনগুন করে গান গাইতেন, আবার কখনো আকাশের তারাদের দিকে চেয়ে চুপচাপ বসে থাকতেন। সম্রাট যখনই তার পাশ দিয়ে নিজের ঘোড়া নিয়ে বেরিয়ে যেতেন, তখনই তিনি ওখানে অবশ্যই একবার দাঁড়িয়ে যেতেন। ওই সন্ন্যাসীকে না দেখে তিনি থাকতেই পারতেন না। চুপি চুপি তিনি সন্ন্যাসীর আনন্দকে দেখতেন আর চলে যেতেন। ধীরে ধীরে ওই সন্ন্যাসীকে দেখে ওই সম্রাট এতটাই আনন্দ পেতেন যে তার সময় কখন যে পেরিয়ে যেত সেটা তিনি বুঝতেই পারতেন না। ওই সম্রাট চুপচাপ একটা গাছের আড়াল থেকে ওই সন্ন্যাসীর আনন্দকে দেখে নিজে আনন্দ উপভোগ করতেন। ওই সন্ন্যাসীর খুশি আনন্দ এমনই ছিল যে ওই সম্রাট যখন তাকে দেখতেন, তখন তিনি নিজেও আনন্দিত হয়ে নিজের মহলে ফিরতেন। এটা তার প্রায় প্রতিদিনের কাজ হয়ে উঠেছিল। একদিন ওই সম্রাট এতটাই ভাবুক হয়ে ওঠেন যে তিনি সোজা ওই সন্ন্যাসীর চরণে গিয়ে পড়েন। এরপর তিনি ওই সন্ন্যাসীকে বললেন, গুরুদেব, আমি আপনাকে আর এখানে থাকতে দেব না। আর কয়েকদিন পরেই বর্ষার আগমন হতে চলেছে। এই গাছের নিচে বসবার সময় আপনি কিভাবে থাকবেন? চলুন, আমার মহলে চলুন, আমার উপর কৃপা করুন, আমাকে আপনার সেবা করার একটা সুযোগ করে দিন। এটা শুনেই ওই সন্ন্যাসী উঠে দাঁড়িয়ে যান, নিজের ঝোলা তুলে নেন এবং বললেন, চলো। এটা দেখে সম্রাট খুবই অবাক হয়ে পড়লেন। সম্রাট তাকে এটা তো বলেছিলেন যে মহলে চলুন, কিন্তু তিনি আরও খুশি হতেন যদি ওই সন্ন্যাসী বলতেন, কেমন মহল? কোথাকার মহল? আমি যেখানে আছি সেখানেই খুবই আনন্দে আছি। আমরা কোনো মহলে থাকি না, আমরা তো বস্ত্রকে ত্যাগ করে ফেলেছি। সম্রাট তো মনে মনে এই সব কথাগুলোকেই শুনতে চেয়েছিলেন। যদি ওই সন্ন্যাসী এই সব বলতেন, তাহলে সম্রাট তার চরণে পড়ে অন্য কোনো কিছুর অনুরোধ করে নিতেন। কিন্তু ওই সন্ন্যাসী তো সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়লেন। তখন সম্রাট একটু চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন, আমি কোনো ভুল করলাম না তো? এই ব্যক্তি আমার সঙ্গে কোনো চালাকি করছে না তো? তিনি আমার মহলে ঢোকার কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন না তো? এনার বাঁশি বাজানো, আনন্দ করা, নাচানাচি করা, এগুলো আমাকে ফাঁসানোর কোনো চক্রান্ত ছিল না তো? শুধু শুধু এই চক্করে পড়তে গেলাম। সম্রাট তখন ভাবেন যে এখন তো আর কিছুই করা যাবে না। উনি তো একটা সুযোগও দিলেন না। উনি একটি বারের জন্য তো এটা বললেন না যে, না, আমি এখানে খুবই আনন্দে আছি, বৃষ্টি হোক কিংবা ঠান্ডা, আমাদের জন্য সব কিছুই এক। সম্রাট তখন ভাবেন, এটা কেমন সন্ন্যাসী, আরামের কথা বলতেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন। সম্রাটের মনের সমস্ত ভাবনা তখন শেষ হয়ে গেল। সম্রাট এই সব কিছুই ভাবছিলেন। ঠিক সেই সময় ওই সন্ন্যাসী সম্রাটের ঘোড়ায় চড়ে বসেন। সম্রাটকে জীবনে প্রথমবার হেঁটে যেতে হলো, যেখানে ওই সন্ন্যাসী খুবই আনন্দের সঙ্গে ঘোড়ায় চড়ে এগিয়ে যেতে থাকেন। সম্রাট মনের মধ্যে খুবই ব্যথা পান যে এটা ভেবে আমি খুবই তাড়াহুড়ো করে ফেললাম, অনেক বড় ভুল হয়ে গেল। কিন্তু সম্রাট এখন আর তার কথা ফেরাতে পারবে না, কারণ তার কথার একটা দাম আছে। এরপর তিনি ভাবেন, তিনিও মহলের মধ্যে পড়ে থাকবেন। কত মানুষ তো পড়ে আছে, তিনিও পড়ে থাকবেন, এতে আর কি এসে যাবে। কিন্তু সম্রাটের মনের মধ্যে ওই সন্ন্যাসীর প্রতি সম্মান শেষ হয়ে গিয়েছিল। এরপর ওই সন্ন্যাসী মহলের মধ্যে গিয়ে থাকতে শুরু করল। কিন্তু প্রতিদিন সন্ন্যাসীর প্রতি সম্রাটের মন ছোট হতে থাকে। ওই সন্ন্যাসী যখন ওই বৃক্ষের নিচে আনন্দে থাকতেন, তখন সম্রাটের মনে তার জন্য আদরের ভাবনা ফুটে উঠত, শ্রদ্ধার ভাবনা জেগে উঠত। ওই সন্ন্যাসী তো ওই বৃক্ষের নিচেও বাঁশি বাজাত,
আর এই মহলের মধ্যে এসেও বাঁশি বাজাচ্ছেন। কিন্তু এখন তিনি মহলের গদিতে বসে বাঁশি বাজাচ্ছেন। এই সমস্ত কিছু দেখে হিংসায় যন্ত্রণায় সম্রাটের বুক যেন ফেটে যাচ্ছিল। কোথাকার কোন ব্যক্তিকে আমি তুলে নিয়ে এলাম? ইনি কোনো সন্ন্যাসী না অন্য কেউ? ইনি তো সম্রাটের থেকেও বেশি সম্মানের সঙ্গে, বেশি মর্যাদার সঙ্গে আনন্দে জীবন উপভোগ করে চলেছেন। সম্রাট বেশ চিন্তায় ছিল, কিন্তু উদ্বেগ ছিল নিজের সাম্রাজ্যে। নিজের মহল, নিজের ধন দৌলত, হাজারটা চিন্তা ছিল, কিন্তু ওই সন্ন্যাসীর তো কোনো চিন্তাই ছিল না। তিনি তো দিব্যি বাঁশি বাজিয়েই চলেছেন, আর সেই সঙ্গে নাচ গানও করে চলেছেন, আনন্দে ভোজনও করছেন। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। এইভাবে সম্রাট কোনো রকমে 6 মাস সহ্য করেন ওনাকে। কিন্তু দিন দিন এই সমস্যা বেড়েই চলতে লাগলো। কিন্তু সম্রাটের পক্ষে এই সব কিছু সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। এরপর একদিন সম্রাট ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনার কাছে আমার একটি নিবেদন আছে। প্রভু, আপনি কি বলতে পারবেন আপনার আর আমার মধ্যে কি পার্থক্য আছে? ওই সন্ন্যাসী তখন বললেন, তুমি জানতে চাও পার্থক্য? সম্রাট তখন বললেন, হ্যাঁ প্রভু। সন্ন্যাসী তখন বললেন, তুমি গত 6 মাস কেন বিভ্রান্তে ছিলে, এই কথাটি তোমাকে ওই সময় জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। যখন আমি তোমার ঘোড়ায় উঠে বসলাম, কারণ আমি তো বুঝেই ফেলেছিলাম যে এই কথাটি তোমার মনের মধ্যে ওই সময় অনুভব হয়েছিল, যখন আমি নিজের ঝোলা উঠিয়ে তোমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমি তখনই তোমার চেহারা দেখে ফেলেছিলাম। এই প্রশ্নটা তো ওই সময় তোমার মধ্যে উঠেছিল, আরে বোকা, তুমি এই 6 মাস ধরে নিজের বুকের মধ্যে কেন এই যন্ত্রণা পুষে রাখলে? ওইখানেই ওই সময় জিজ্ঞাসা করে নিতে পারতে। আমি আমার ঝোলা নামিয়ে সেখানেই আবার বসে যেতাম। তুমি এটা জিজ্ঞাসা করতে এত সংকোচ বোধ করছিলে কেন? আমি তো এটারই অপেক্ষা করছিলাম যে দেখি কখন তুমি এই প্রশ্নটা আমাকে করো। কাল সকালে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু হ্যাঁ, গ্রামের বাইরে। পরদিন সকালে সম্রাট খুব তাড়াতাড়ি উঠে পড়েন। তার মধ্যে একটা উৎসুকতা ছিল, এটা জানার যে কি পার্থক্য আছে তার এবং ওই সন্ন্যাসীর মধ্যে। সম্রাট ভাবেন যে কি পার্থক্য হতে পারে। আমার তো কোনো পার্থক্য নজরেই আসছে না। যে খাবার আমি খাই, তিনিও একই খাবার খান। ওনার তো আমার থেকে বেশি চাহিদা, এটা নিচ্ছেন ওটা নিচ্ছেন। আমি যে ঘরের মধ্যে থাকি তার থেকেও আরামদায়ক ঘরের মধ্যে তিনি এখন থাকেন। আমার 2-3টে চাকর বাকর লাগে, কিন্তু তিনি তো 10-12টা চাকর সঙ্গে রাখেন। ওনার প্রয়োজনের তো কোনো শেষই নেই, চাহিদার কোনো শেষই নেই। উনি এত সুন্দর পোশাক পরেন যে যে কেউ যদি দেখে তাহলে তারা ভাববে উনি মহারাজ আর আমি ওনার মন্ত্রী। তিনি এই মহলের সম্রাট বলে তো মনে হয়। লোকেরা আমাকে ভয় তো পায়, কিন্তু ওনার মধ্যে ভয় নামের তো কোনো জিনিসই নেই। সম্পূর্ণ দিন কোনো চিন্তা ছাড়াই শুধুমাত্র বাঁশি বাজিয়েই চলেছেন। আজ আমিও দেখতে চাই তিনি কি বলেন, আমার আর ওনার মধ্যে কি পার্থক্য আছে। সম্রাট পরদিন সকালে সন্ন্যাসীর ঘরের মধ্যে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন ওই সন্ন্যাসী তার ওই আগের পুরনো পোশাক পরে দাঁড়িয়ে আছেন, যেটা পরে তিনি ওই বৃক্ষের নিচে বসে থাকতেন। তার এক হাতে ওই ঝোলা আর অপর হাতে আছে ওই বাঁশিটি। সম্রাট তখন বললেন, চলুন প্রভু। এরপর দুজনেই মহলের বাইরে বেরিয়ে আসেন। চলতে চলতে গ্রামের নদী পার হয়ে যান। কিছুক্ষণ পর তারা গ্রামের বাইরে এসে পড়েন। সম্রাট জিজ্ঞাসা করেন, আর কতদূর যেতে হবে আমাদের? কিন্তু সন্ন্যাসী কিছুই বলেন না। এইভাবে চলতে চলতে সকাল থেকে দুপুর হয়ে পড়ে। এরপর সম্রাট বললেন, ব্যাস, আর নয়, যা কিছু বলার আছে এখানেই বলে দিন। সন্ন্যাসী তখন বললেন, আমি আরও সামনের দিকে এগিয়ে যাব, তুমি যাবে কি না? সম্রাট তখন বললেন, এর আগে আমি কিভাবে যাব?
আমার মহল, আমার স্ত্রী, আমার ধন দৌলত, এই সব কিছু আমার সঙ্গে জড়িয়ে আছে। আমি আপনার মতো ফকির নাকি, যার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই? তখন ওই সন্ন্যাসী বললেন, এটাই এটাই হলো পার্থক্য। তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য। আমি যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু তুমি যেতে পারো না। আমি যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারি, কিন্তু তুমি পারো না। যখন আমি ওই বৃক্ষের নিচে থাকতাম, তখনও আমি আনন্দে থাকতাম, খুশিতে থাকতাম এবং নিজের জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম। আর যখন তোমার মহলে গেলাম, তখনও এই অমূল্য জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করলাম। আর যখন আমি অন্য কোথাও চলে যাব, তখন সেখানেও এই একইভাবেই থাকব। আমি যেখানেই থাকি না কেন, এই একই অবস্থায় থাকি। আমরা না তো গতকালের জন্য ভেবে আফসোস করি, আর না তো ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে খারাপ করি। আমরা তো শুধু এই আজ, এই মুহূর্তটাকে উপভোগ করি। কারণ আমি বুঝে গেছি যে এই জীবন তো শুধুমাত্র এই মুহূর্তে বেঁচে থাকা। ব্যাস, এই ছোট্ট একটা পার্থক্য আছে তোমার আর আমার মধ্যে। তোমাকে পরিস্থিতি চালনা করে থাকে, আর আমি পরিস্থিতিকে চালনা করে থাকি। তুমি দুঃখে থাকবে না খুশিতে থাকবে, এটা তোমার আশেপাশের ঘটনার উপর নির্ভর করে। কিন্তু আমার কাছে এগুলো জীবনের যাত্রাপথের একটা অংশ মাত্র। হঠাৎ করে সম্রাটের অনুভব হয়, এটা আমি কি করে ফেললাম? এক অদ্ভুত ব্যক্তিকে আমি হারিয়ে ফেললাম। 6 মাস এনার সঙ্গে সৎসঙ্গও দিতে পারলাম না, আর সৎসঙ্গ দেবই বা কিভাবে? আমার মনের মধ্যে সর্বদা তো এটাই চলছিল যে ইনি একজন সাধারণ ব্যক্তি। আমি ভেবেছিলাম এনার উপরটা সোনা দিয়ে পালিশ করা, আর ভেতরটা তামার। কিন্তু এনার ভেতর বাহির সমস্তটাই তো মাটি দিয়ে করা। সঙ্গে সঙ্গে সম্রাট সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়েন এবং বলেন, না গুরুদেব, আপনাকে আমি আর সামনে যেতে দেব না। সন্ন্যাসী তখন বললেন, দেখো, আমার কোনো সমস্যা নেই। আমি আবার এতে চড়ে তোমার মহলে চলে যেতে পারবো, কিন্তু আবার তোমার সমস্যা হবে। এটা শুনতেই সম্রাটের মনের মধ্যে আবার ওই পুরনো বিচার উৎপন্ন হয় যে এই সন্ন্যাসী তো আবার খুব সহজেই মেনে নিলেন। সন্ন্যাসী সম্রাটের চেহারার দিকে খুব ভালোভাবে লক্ষ্য করেন এবং বলেন, না, আমি আর আসবো না। তোমার মনের মধ্যে আবার ওই বিচার উৎপন্ন হবে, আর তুমি আবার চিন্তার মধ্যে পড়ে যাবে। আমার আর কি, আমি তো একজন সন্ন্যাসী। আমার কাছে তো মহল জঙ্গল সবই এক। আমার কোনো সমস্যা নেই। আর যার সমস্যা আছে সে কোনো সন্ন্যাসী নয়। আমার বাঁশি যেমন মহলে বাজত, তেমন জঙ্গলেও বাজবে, আর বাজতেই থাকবে। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। আর ওই সম্রাট ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সন্ন্যাসীকে চলে যেতে দেখেন। আমরা আমাদের জীবনকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে আমরা সবসময় পরিস্থিতির শিকার। পরিস্থিতি আমাদের চালনা করে চলেছে প্রতিনিয়ত। আসলে একটি মানুষ পরিস্থিতির গোলাম হয়ে থাকে। যদি পরিস্থিতি ভালো থাকে, তাহলে সে খুব খুশিতে থাকে। কিন্তু পরিস্থিতি যখনই পরিবর্তন হয়, তখনই মানুষ দুঃখী হয়ে পড়ে। কিন্তু আপনি কি কখনো বিচার করেছেন যে জীবন শুধুমাত্র কি এই পরিস্থিতির উপরই নির্ভর করে থাকে? পরিস্থিতির ওপরে উঠে কি মানুষ তার জীবনকে দেখতে পারে না, নিজের আদর্শকে ফুটিয়ে তুলতে পারে না? সত্যি, এই ব্যাপারে আমাদের অবশ্যই ভেবে দেখা উচিত। আমি নিজের পরিস্থিতির বাইরে এসে নতুন একটা স্বরূপকে, একটা নতুন জীবনকে দেখতে চাই। কিন্তু এই পরিস্থিতি আমাকে বারবার পেছনে টেনে নেয়। আমি পরিস্থিতির গোলাম হয়ে পড়ছি। এই পৃথিবীতে আমরা খুব স্বল্প সময়ের জন্যই আসি, পরিস্থিতি যেমনই হোক না কেন। কারণ জীবনের প্রতিটা পরিস্থিতি কখনো ভালো হতে পারে না। ভালো খারাপ
সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে এ জীবন। কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজেকে ভালো রাখার রাস্তা নিজেকেই বার করে নিতে হবে।